Feel the real fear with us. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি অনেক দিন আগে ভূত এফএমে আমি শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই একটি ঘটনা আমার কাছে শুনতে চেয়েছিলেন, জাস্ট শুধু বলেছিলেন যে ওসমানীয় খেলাফতের একটি ঘটনা। তো এতটুকু তথ্য পাওয়ার পর আমার আসলে মনে করতে খুব কষ্ট হয়েছে এবং খুঁজে বের করতে খুব কষ্ট হয়েছে যে ওসমানীয় খেলাফতের কোনো ঘটনা আমি বলেছিলাম কিনা। কারণ এত আগের একটি ঘটনা কিভাবে আসলো আমার কাছে। তো অনেক চিন্তা ভাবনা করার পর, খোঁজাখুঁজি করার পর ঘটনাটি আমি পাই। আসলে ওসমানীয় খেলাফতের ঘটনা এটি না, ওই ঘটনার মধ্যে ওসমানীয় খেলাফতের একটি কথা চলে এসেছিল। এই কারণে ওই ঘটনাটি আমাকে আসলে এই একটা ওয়ার্ড উপর ভিত্তি করে পুরো ঘটনাটি খুঁজে পেতে আমাকে বেশ কষ্ট পোহাতে হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ ঘটনাটি আমি পেয়েছি। এই ঘটনাটি আমি আপনাদের সামনে এখন আবারও উপস্থাপন করতে চাই। এই ঘটনাটি মূলত ঘটে সংযুক্ত আরব আমিরাতে, যেটাকে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস বলা হয়। আমরা জানি এই সংযুক্ত আরব আমিরাতে 7টা প্রদেশ রয়েছে। তো এর মধ্যে দুবাই, তারপরে আমরা যেই নামগুলো সবচেয়ে বেশি জানি আর কি, যেমন দুবাইয়ের নাম আমরা জানি, তারপরে আমরা আবুধাবির নাম জানি। তো এরকম 7টা প্রদেশের মধ্যে একটি হচ্ছে রাস আল খাইম। এই রাস আল খাইম হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের তীরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ। সংযুক্ত আরব আমিরাতকে 7 শেখ শাসিত দেশ বলা হয়। এই 7টা প্রদেশের 7 জন শেখ শাসন করেন। তো দুবাই কিন্তু কোনো দেশ নয়, দুবাই হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতেরই একটি শহর। তো প্রিয় লিসেনার্স, এখানে আমাদের একজন ভাই, আমার কাছের একজন বন্ধু, সেই বন্ধুর আত্মীয়, যার নাম হচ্ছে আব্দুর রহিম, তিনি 1994 সালের দিকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। আর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর উনি যেই মালিকের অধীনে কাজ শুরু করেন, সেই মালিক মোটামুটি একটা রাজপ্রাসাদের মতোই, একটা বিশাল প্রাসাদের মতো একটা বাড়ি নিয়ে থাকতেন। তো ওই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায় যে একজন ব্যক্তি অনেকগুলো বিয়ে শাদী করে, তাদের বাচ্চা কাচ্চার সংখ্যাও অনেক, এবং তারা অনেক ধনী। তো উনি পরবর্তীতে আরও বেশ কয়েকটি বিয়ে শাদী করেন, আরও সন্তানাদি হয়, যার কারণে ওই প্রাসাদপ্রম বাড়িতেও তার জন্য সেটা ছোট হয়ে যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই বাড়িটা ভেঙে তিনি আরও অনেক বড় করে, আরও বিশাল এরিয়া নিয়ে তার জায়গার উপরে তিনি বাড়ি করবেন। তো সেই চিন্তা তিনি করেন এবং সেই অনুযায়ী তিনি কাজও শুরু করে দেন। বিদেশ থেকে নাম করা একজন ইঞ্জিনিয়ার আসেন, এসে তার জায়গাটা ভালো করে দেখে তিনি সেটার উপর একটা দারুণ একটা ডিজাইন করেন, বাড়ির অসাধারণ একটি ডিজাইন। তো সেই চিন্তা অনুযায়ী আগের বাড়িটি ভেঙে ফেলা হয় এবং ভেঙে নতুন যেই বাড়িটি, সেই বাড়ির
নির্মাণ কাজ শুরু করা হয়। এখন ওই মালিকের অধীনে আমাদের পরিচিত যে ভাই গিয়েছিলেন আব্দুর রহিম, তো উনি খুবই বিশ্বস্ত একজন মানুষ ছিলেন ওই মালিকের, এবং অতি বিশ্বস্ত হওয়ার কারণে ওই মালিকের বাড়িতেই তাকে থাকতে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তিনি যেহেতু মালিকের বাড়িতে থাকতেন, যার কারণে অনেক কিছুর মানে সাক্ষী, বিশেষ করে অনেক ঘটনার সাক্ষী তিনি হয়েছিলেন। তো ভয়ানক একটি ঘটনার সাক্ষী উনি হয়েছিলেন, যেটি অনেকেই জানতো না মূল বিষয়টি কি। পরবর্তীতে অনেকে জেনেছে, কিন্তু উনি এই ঘটনাটি আমাদেরকে বলেছিলেন। যাই হোক, আমরা মূল ঘটনাতে চলে যাই। মূল ঘটনাটির সময়কাল মূলত 1996-97 এরকম সময় আর কি, যখন ওই নির্মাণ কাজটা শুরু করা হয়। যখন আগের বাড়ি ভেঙে সেখানকার মাটির নিচের অংশ অপসারণ করা হয়, তারপর নতুন করে পাইলিং করে মানে বিল্ডিংয়ের কাজ শুরু করা হয়। যখন মাটি খোঁড়া হলো পুনরায় এক্সক্যাভেটর দিয়ে, যেটাকে আমরা ভেকু মেশিন বলি, তো এই এক্সক্যাভেটর দিয়ে নতুন করে যখন মাটি খনন করা হলো, পিলারগুলো তৈরি করা হবে, এরকম কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় একদিন সকালবেলা যখন লেবাররা কাজ করতে গিয়েছে, তখন তারা দেখে একটা ভয়ানক ব্যাপার। গতকালকে তারা যেভাবে কাজ রেখে গিয়েছিল, কত সুন্দর শুকনো পরিবেশ ছিল, গর্ত করেছে, কোনো সমস্যা হয়নি, রডগুলো তারা বিছিয়েছে, সমস্যা হয়নি। কিন্তু সকালে এসে দেখে সেখানে পানি আর পানি, মানে যেই এরিয়াটুকুর মধ্যে তারা এক্সক্যাভেটর দিয়ে খনন করেছে, সেই জায়গাটুকু মনে হচ্ছে বিশাল এক দিঘির মতো হয়ে গেছে বা বড় একটা পুকুরের মতো হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এমনটা কেন হলো? বেশ কিছুদিন ধরেই তো খনন করা হয়েছে, কই তখন তো পানি ওঠেনি, আজকে কেন পানি উঠলো? আর হঠাৎ করে পানি উঠলো, অথচ রাত প্রায় 12টা-12:30 পর্যন্ত কাজ করে গেছে, তখন পানি ওঠেনি। এই ফজরের সময় এসে দেখে এরকম পানি। এত অল্প সময়ের মধ্যে কিভাবে এটা সম্ভব হলো? কোনোভাবেই হিসাব মেলে না। দ্রুত ইঞ্জিনিয়ারকে ডাকা হয়। ইঞ্জিনিয়ার আসেন, এসে তিনিও অবাক। তো তিনি সহ আরো যারা সহযোগী ইঞ্জিনিয়ার ছিলেন, তারা বলছেন যে হয়তো বা পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের কোনো একটি ছোটখাটো মৃদু প্রবাহ হয়তো বা এদিক দিয়ে গিয়েছে, মাটির নিচ দিয়ে, হতে পারে, নিশ্চিত না, যার ফলে এখান থেকে পানি উঠেছে। কিন্তু এটি সম্পূর্ণ মানে ভিত্তিহীন একটি কথা বলে তারা নিজেরাই বলেছেন যে এটা তাদের একটা অনুমান মাত্র, কিন্তু এরকমটা হওয়ার কথা নয়। আর তারা এখানে নির্মাণ কাজ করার আগে খুব ভালো করে সয়েল টেস্ট করিয়েছে, মানে সেখানকার মাটি টেস্ট করিয়েছে যে সেখানে কীরকম ভবন এখানে তৈরি করা যায় বা কত তলা উঁচু ভবন তৈরি করা যায়। কিন্তু তখন কিন্তু সয়েল টেস্টে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে এখন কেন এরকমটা হলো? তখন বাড়ির মালিক যিনি, তিনি তো ইঞ্জিনিয়ারদেরকে দোষারোপ করছেন যে তোমরা ভালো করে সয়েল টেস্ট করাও নাই, তা না হলে তো এরকমটা হতো না। যাই হোক, তারা তাদের জায়গা থেকে বলছে যে না, আমরা সর্বোচ্চ টেস্টটাই করিয়েছি, আমাদের টেস্টে কোনো সমস্যা নেই, সমস্যা অন্য কোথাও। সেই সমস্যাটা আমাদেরকে ধরতে হবে, কিন্তু সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাজ আপাতত একদম বন্ধ, কারণ কাজ করার কোনো উপায়ও নেই। কারণ এখান থেকে পানি সেচে ফেলে নতুন করে কাজ শুরু করাটা এটা বোকামি হবে, কারণ পানি আবার উঠতে পারে। এই জন্য পানির কারণটা না জেনে, পানি এই ওঠার কারণটা না জেনে আসলে পানি এখানে পাম্প দিয়ে ফেলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তো তারা মূলত পানি এই ওঠার কারণটা অনুসন্ধান করতে লেগে গেলেন। তো বেশ কয়েকদিন চলে যায়, কোনো অনুসন্ধানে কোনো কিছু বের হয় না, মানে ইঞ্জিনিয়াররাও হিমশিম খেয়ে যাচ্ছে যে আসলে কারণটা কি। এর মধ্যে শুরু হলো আরেকটা ঘটনা। ওই আগের বাড়িটা ভাঙার পরেও মূলত ওই ওনার পরিবার, মানে ওই বাড়ির মালিকের পরিবার, তারা অন্য জায়গায় চলে, তাদের আরও বাড়িঘর ছিল, সেখানে চলে গেলেও মালিকের একজন স্ত্রী
তার কয়েকজন সন্তান, মালিক, এনারা কিন্তু পাশেই মানে বাড়িঘর ভেঙে ফেললেও তারা কিন্তু ছোট করে আরেকটা ঘর আগেই থাকার জন্য করে নিয়েছিলেন, সেখানে থাকতেন। কারণ একটা বাড়ি এগুলো তৈরি করতে কিন্তু দীর্ঘ সময় লাগে, বিশেষ করে এরকম প্রাসাদপ্রম বাড়িগুলো তৈরি করতে অনেক সময় লাগে। আর বাড়িঘরের কাজগুলো তো দেখাশোনা করতে হয় ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এই জন্য মালিক উনি সেখানে থাকতেন। আর ওনাদের যারা ওয়ার্কার ছিল, ওয়ার্কারদের জন্য আলাদা তাঁবুর মতো করে আর সুন্দর করে সেই আর একটা জায়গায় ব্যবস্থা করা হয়েছিল, মানে তার এরিয়ার মধ্যে আর কি। তো একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হলো গভীর রাত্রে কে যেন নাকি সুরে কান্নাকাটি করত মহিলার কণ্ঠে। এখন মহিলার কণ্ঠে কে কান্না করে? কেউ যখন বাইরে বের হতো তখন কান্না থেমে যেত, আবার যখন ভেতরে ঢুকে পড়তো আবার কান্না শোনা যেত। তারা এই কান্নার যে উৎস, এই শব্দের উৎস, এই উৎস তারা খুঁজে পাচ্ছিলেন না। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটা শুরু করে, সেটি হচ্ছে ওই যেই এরিয়াটার মধ্যে পানি উঠেছে আর কি, যতটুকু খনন করা হয়েছিল বিল্ডিংটা নির্মাণ করার জন্য, রাতের বেলা মনে হয় ওই জায়গার মধ্যে মানে শো শো শব্দ। বিষয়টা এরকম, মানে সমুদ্রের ঢেউয়ের যে এক ধরনের শব্দ থাকে, শো শো শব্দ, আবার গর্জন, ঢেউ আশ্রয় পড়লে যেরকম গর্জন হয় ঠিক তেমন শব্দ হচ্ছে। সবাই তো অবাক যে কি ব্যাপার, পার্সিয়ান গালফ এখান থেকে বেশ দূরে, এখান থেকে তো শব্দ আমরা আগে কখনো শুনিনি, এই শব্দ কোথা থেকে আসছে? সবাই বুঝতে পারে এই শব্দ আসলে সেই পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ থেকে আসছে না, এটি আসছে এই যে গর্ত করা হয়েছে যেখানে পানি উঠেছে সেখান থেকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এতটুকু জায়গার মধ্যে পানি উত্তাল হয়ে এরকম শব্দ হবে, গর্জন হবে, এটা তো সম্ভব নয়। কিন্তু সম্ভব না হলেও এই অসম্ভব সত্যিটাই সকলের সামনে এলো। রাতের বেলা শব্দ পেয়ে প্রথম রাত্রে কেউ দেখতে যায়নি, দ্বিতীয় রাত্রে যখন এই ধরনের শব্দ হয় কেউ কেউ বাইরে বের হয়ে এসে দেখে ভয়ানক ব্যাপার। সত্যিই তাই, ওই জায়গার মধ্যেই পানি উত্তাল হয়ে ঢেউ সৃষ্টি হয়েছে, সমুদ্রের উঁচু ঢেউ মনে হচ্ছে ওইটুকু জায়গার মধ্যে চলে এসেছে। এটা খুবই রহস্যময় একটি বিষয় হয়ে দাঁড়ায় যে এটা আসলে কিভাবে হচ্ছে বা কিভাবে সম্ভব হচ্ছে এটা। যাই হোক, বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হয় না বাড়ির মালিকের কাছে। তিনি আরেকটি প্রদেশ থেকে খুব ভালো একজন আলেমকে ডেকে নিয়ে আসেন। তিনি একই সাথে মুফতি ছিলেন, উনি ভালো আলেম ছিলেন এবং সেই সাথে প্যারানর্মাল অনেক বিষয়গুলোর শরিয়া ভিত্তিক সমাধান দিতেন, যেটাকে আমরা রুকিয়া বলে থাকি। এইভাবে চিনে ধরা কোনো অসুস্থ রোগী বা এই ধরনের রোগ যদি হয় সেগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক সমস্যার সমাধান দিতেন। তো তিনি এখানে আসেন, এখানে আসার পর তিনি বলেন যে আমি বুঝতে পেরেছি সমস্যাটা, তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আজ রাতে এখানে আসব, তোমরা সবাই আমার সাথে থাকবা। বলে ঠিক আছে। ওই রাতে ওই আলেম, বাড়ির মালিক সহ বেশ কয়েকজন লোক, তার মধ্যে এই যে আব্দুর রহিম ভাই যিনি ওই বাড়িতে ছিলেন আর কি, ওই বাড়ির কাজের দায়িত্বে ছিলেন, তিনিও ছিলেন এবং ওই আলেম ছিলেন। তারা কি করে ওই যেই গর্তটা যেখানে হয়েছে পানি উঠে গেছে সেখানে আসেন। আসার পরে তখন দেখে যে পানি শান্ত, মানে ওই জায়গায় এমনি স্বাভাবিক পানি, মানে পুকুরের পানি যেভাবে শান্ত হয়ে থাকে তেমন। তখন হুজুর দোয়া পড়তে থাকেন। প্রথমে আস্তে 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 আস্তে, মানে তার গলার কণ্ঠস্বরটা মানে আস্তে ছিল। হুজুর আস্তে আস্তে নিজের কণ্ঠস্বরটা আরো, তার মানে কণ্ঠের স্কেলটাকে আরো উঁচু করতে থাকেন। হুজুর যত জোরে তেলাওয়াত করতে থাকেন মনে হচ্ছে ওই জায়গার পানি তত জোরে আলোড়ন সৃষ্টি হচ্ছে। হুজুর একটা সময় চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে থাকেন এবং সেই সাথে অন্য দোয়া পড়তে থাকেন এবং ওনার গলার কণ্ঠস্বর যত উঁচু হচ্ছিল সেখানকার পানির বেগ বা পানির ঢেউ তত উত্তাল হচ্ছিল। একটা পর্যায়ে
হুজুর আবার তার কণ্ঠস্বরটা নামিয়ে আনেন এবং পানিও আস্তে আস্তে মানে ওই স্রোত তো না, মানে ঢেউয়ের ওই পর্যায়টা কমতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ একটি ঘটনা ঘটে। সকলে দেখে ওই পানির মধ্য থেকে একজন মানুষ, একটা আলখেল্লা টাইপের পর একটা মানুষ, চুল অনেক বড় বড়, সমস্ত শরীর ভেজা, উঠে আসছে। সকলে খুবই ভয় পান যে এর ভিতর থেকে কিভাবে মানুষ উঠে আসলো, এখানে তো নিচে কোনো মানুষ ছিল না, থাকলেও সে কিভাবে বাঁচলো। যাই হোক, উঠে আসে, উঠে আসার সাথে ওই হুজুর তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে সালাম দেন। তিনিও খুব সুন্দর করে সালামের উত্তর নেন। এদের মধ্যে কিন্তু আরবিতে কথোপকথন হচ্ছিল। আব্দুর রহিম ভাই যিনি তো আরবি বুঝতেন, তো তিনি ওই কথাগুলো বুঝতে পারছিলেন। যিনি কথা বলছিলেন তার কণ্ঠস্বরটা খুবই চমৎকার, মানে এত সুন্দর কণ্ঠ মানুষের খুব কম হয়। আমরা নর্মালি জিন ভূতের কথা যদি বলি, তাদের কণ্ঠস্বরটা খুব মানে বাজখাই কণ্ঠস্বর, মানে বজ্র ধ্বনির মতো কণ্ঠস্বর। কিন্তু ওই যে লোক পানির মধ্যে থেকে উঠে এসেছে, তার কণ্ঠস্বরটা খুবই মোলায়েম, চমৎকার কণ্ঠ, চমৎকার কণ্ঠে কথা বলছে। সে সালামের উত্তর যখন দেয় তখন হুজুর জিজ্ঞেস করে তাকে যে আপনি কে, আপনি এখানে কি চান? তখন সে বলে, তার নাম বলে। নামটা আব্দুর রহিম ভাই উনি মনে রাখতে পারেননি, একটু অন্যরকম একটি নাম, বেশ লম্বা একটি নাম। তো তিনি বলেন যে আমি ওসমানীয় সাম্রাজ্য বা ওসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয় 1299 সাল থেকে আমি এখানে আছি। 800 বছরেরও বেশি সময় ধরে আমি আমার পরিবার নিয়ে এখানে আছি। আমি কখনো কাউকে কোনো ক্ষতি করিনি, কারণ আমরা মুসলিম জিন। আমি, আমার স্ত্রী, এবার আমার কয়েকজন সন্তান এখানে আমরা বসবাস করি। তখন হুজুর বলে, আপনি বসবাস করেন, তাহলে এখন এদের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন কেন? তখন তিনি বলেন যে আসলে বিঘ্ন ঘটানোর পেছনে একটা অন্যরকম কারণ আছে। সেই কারণটি হলো যে আমার সন্তান, আমার যে কয়জন সন্তান আছে তার মধ্যে এক সন্তান মারা যায়। মারা যাওয়ার পর তাকে এখানেই কবর দেয়া হয়। এই বাড়ির নির্মাণ কাজ যখন শুরু হয় তখন আমার সন্তানের কবরটাও ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে। আমার সন্তানের কবর নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে আমার স্ত্রী খুব কান্নাকাটি করে। আপনারা রাতের বেলা যে মহিলার নাকি সুরে কান্নাস্বর শোনেন, কান্নার শব্দ শোনেন, সেটি আমার স্ত্রীরই কান্না, যে তার সন্তানের কবর, তার আদরের সন্তানের কবর ভেঙে যাচ্ছে। হয়তোবা মানুষ সেটা দেখতে পাবে না, কিন্তু তার সন্তানের কবর স্মৃতিটা নষ্ট হয়ে যাবে। তার উপরে মানুষ প্রাসাদ নির্মাণ করবে, এখানে থাকবে, সেটা কিভাবে কোনোভাবে মেনে নিতে পারছে না। আর যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, এখানে আমাদেরকে উচ্ছেদ করে তারা হয়তো বা নিজের ইচ্ছাই করছে না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই কারণেই মূলত এখানে পানি উঠেছে এবং এই পানিটা আমরাই উঠিয়েছি যাতে করে নির্মাণ কাজ বন্ধ থাকে। যেহেতু ওই জিনের আবেগময় কথা ওই মালিকের কানে যায় এবং তিনিও শুনছিলেন কথাগুলো, তিনি কিছুটা এগিয়ে আসেন, সাহস করে এগিয়ে এসে তাকে সালাম দেন। সালাম দিয়ে বলেন যে আপনি এখানে আছেন আমরা জানতাম না, কিন্তু আমারও তো ঘরবাড়ি করা প্রয়োজন। আপনি কি আমাকে একটু দেখিয়ে দেবেন যে আপনাদের জন্য কতটুকু জায়গা ছেড়ে দিয়ে আমি আমার বাড়িটা নির্মাণ করতে পারি? তাহলে আপনারাও আপনাদের মতো করে থাকেন, আমরাও আমাদের মতো করে থাকি। তখন ওই জিন সে হাতে একটি লাঠি নিয়ে একটি দাগ টেনে দেন যে এতটুকু জায়গা বাদ দিয়ে তুমি ওই পাশ থেকে তোমার বাড়ি নির্মাণ কাজ করতে পারো বা নির্মাণ কাজ শুরু করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না আমাদের, তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি। তখন বাড়ির মালিক রাজি হন এবং রাজি হওয়ার পর ওই জিনটি আবার পানির মধ্যে চলে যান এবং হুজুর বলেন যে আপনি যেভাবে ওই জিনকে কথা দিয়েছেন সেভাবেই কাজ শুরু করেন, আশা করছি আগামীকাল থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
চোখের সামনে জিনের সাথে এরকম রাতের বেলা সামনাসামনি কথোপকথন এটা কিন্তু খুব কম লোকই দেখে। আর তখন তো ওই সময়টাতে এরকম মোবাইল ফোনের এতটা প্রচলন ছিল না, তাহলে হয়তো বা মোবাইল ফোনে কেউ ভিডিও করার চেষ্টা করত। জানি না সেই ভিডিও হতো কিনা বা আদৌ সেটা পসিবল হতো কিনা। যাই হোক, অদ্ভুত ব্যাপার হচ্ছে পরদিন সকালবেলা ওই যেই জায়গাতে পানি উঠেছিল একদম শুকনো হয়ে যায়, মানে ঠিক এতটাই শুকনো মনে হচ্ছে যে এখানে কখনো পানি ছিলই না, অথচ এই পানির কারণে দীর্ঘদিন ধরে কাজই বন্ধ ছিল। যেহেতু বাড়ির মালিক কথা দিয়েছে এখানে কাজ হবে না, সুতরাং আবারও এক্সক্যাভেটর দিয়ে ওই জায়গাটি পূর্ণ করে দেয়া হয় মাটি দিয়ে, এবং যেখান থেকে বাড়ির নির্মাণ কাজ শুরুর কথা ছিল সেখান থেকে নির্মাণ কাজ শুরু হয়ে যায়। বাড়ির নির্মাণ কাজ শেষ হয়, আবার সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু প্রিয় লিসেনার্স, একটি প্রশ্ন কিন্তু মনে উদিত হতেই পারে, সেটি হচ্ছে ওই যে জিন পরিবার, তারা কি এখনো সেখানে আছে? হ্যাঁ প্রিয় লিসেনার্স, শেষ খবর পাওয়া পর্যন্ত ওই জিন পরিবার এখনো সেখানে আছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে ওই যে বাড়ির মালিক, তিনি এত মহানুভবতা দেখিয়েছেন, এই কারণে ওই জিনের পরিবার, তারা ওই বাড়ির মালিক এবং ওই বাড়ির পরিবারের সাথে খুবই সুসম্পর্ক রয়েছে। এবং ওই জিন পরিবার তারা চিন্তা করেছে যে আমার সন্তানের কবর নষ্ট হয়ে যাচ্ছিল, তো সন্তানের কবর বেঁচে গেছে, আর এখানে আর পরবর্তী তার কোনো অবকাঠামো হবেও না, এই চিন্তা করে তারাও বাড়ির মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আর ওই বাড়ির মালিক তারা চিন্তা করেছে যে এই জিনেরা চাইলে আরও অনেক বড় ক্ষতি করতে পারতো আমাদেরকে, কিন্তু তা করেনি। তা না করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে যেন আমরা এখানে কাজ না করি। সুতরাং তারাও তাদের জায়গা থেকে মহানুভবতার পরিচয় দিয়েছে। এই কারণে আব্দুর রহিম ভাই বলেছেন যে ওই জিনের পরিবারের সাথে ওনার যে মালিকের পরিবার, এখন যদিও তিনি তার মালিক নন, কারণ অনেক দিন আগের কথা, উনি সেখানকার কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় আবার চলে গিয়েছিলেন, তো ওই পরিবারের সাথে জিনের পরিবারের খুবই সুসম্পর্ক। এবং ওই বাড়ির মালিকের যারা সন্তান সন্ততি আছেন তারা নাকি ওই জিন পরিবারকে দেখতে পায়, এবং ওই জিন এবং তার স্ত্রীকে দাদা দাদি বলে সম্বোধন করে। প্রিয় লিসেনার্স, জিন ও মানুষের এই ধরনের সম্পর্ক, আমরা তো শুধু ভয়ানক সম্পর্ক বিষয়গুলোই আমরা জানি, কিন্তু এমনও সম্পর্ক হতে পারে এগুলো আমরা কম জানি। ঠিক কম জানা কিছু ঘটনার মধ্যে এটি ছিল এমন একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমি অনেক দিন আগে সংগ্রহ করেছিলাম। মূলত এই ঘটনাটি আমি যখন শুনেছিলাম তখন সময়কাল ছিল 2003 সালের দিকে। তখন আমার এক ক্লাসমেট, নাম হচ্ছে শহীদুল, সে খুব আবছাভাবে এরকম একটি ঘটনা আমাকে বলেছিল। ঘটনাটি আমার কিছুটা মনে ছিল, আর ঘটনাটি একটি আড্ডায় বসে আমাদের সেই বন্ধু শহীদুল সেটি বলেছিল, যার কারণে আমরা অনেকেই সেই ঘটনাটি শুনেছিলাম। ঘটনাটি শোনার পর কেউ কেউ বিশ্বাস করেছিল, কেউ কেউ ঘটনাটি নিয়ে মজা করেছিল। তো ঘটনাটি ওখানেই শেষ হয়ে যায়। মূলত 2013 সালের পর আমি যখন ঘটনা সংগ্রহ শুরু করি, বা 2013 সালে ফার্স্ট যখন রেডিও ফুর্তিতে ভূত এফএমে আমি যাই, তখন থেকে মোটামুটি ঘটনা সংগ্রহ শুরু হয়। এর বেশ কিছুদিন পর আমার হঠাৎ করে মনে হয় যে আমি তো একটি ঘটনা শুনেছিলাম শহীদুলের কাছ থেকে, কিন্তু ঘটনাটি তো আমার অত মনে নেই, আর যতটুকু মনে আছে সেটা আসলে ওভাবে গুছিয়ে বলা সম্ভব নয়। তো আমি শহীদুলের সাথে যোগাযোগ শুরু করি, কিন্তু সমস্যা হলো যে আমি যখন পরবর্তীতে
লেখাপড়ার উদ্দেশ্যে রাজবাড়ির বাইরে চলে আসি, তখন আমার এসএসসি লেভেলের অনেকের সাথেই যোগাযোগ ছিল না। আর তখন মোবাইল ফোনটাও এত অ্যাভেলেবল ছিল না, যে অনেকের মোবাইল ফোন নাম্বার যার কারণে ছিল না আসলে। কারণ ওই সময়টাতে যখন এসএসসি পাশ করে চলে আসি বা এসএসসি পাশ করে কলেজে ভর্তি হই, তখন এসএসসি লেভেলের অনেকের কাছে মোবাইল ফোন না থাকার কারণে তাদের নাম্বারটা আমার কাছে না থাকাটাই স্বাভাবিক ছিল। তো পরবর্তীতে শহীদুলের নাম্বারটা আমি জোগাড় করি। তো ও ওই সময় রাজবাড়িতে ছিল না, বা এখনও সে নেই, সে ঢাকাতে একটি চাকরিতে সে আছে আর কি। তো তার কাছ থেকে যখন আমি ঘটনাটি শুনতে চাই, স্বাভাবিকভাবেই মোবাইল ফোনে তো এত দীর্ঘ সময় ধরে ঘটনা বলা সম্ভব নয়, সবাই ব্যস্ত থাকে। তখন ওর কাছ থেকে আমি যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো ঘটনাটি কার সাথে ঘটেছিল এটি যদি জানা যায়, তাহলে আমি তার কাছ থেকে গিয়েই সেই ঘটনাটি সংগ্রহ করব। তখন সে সময় নেয় এবং সময় নিয়ে পরবর্তীতে তার ঠিকানাটা আমাকে দেয়, এবং আমি সেই ঠিকানা অনুযায়ী তার কাছে যাই সময় করে, যাতে তার কাছ থেকে ঘটনা সংগ্রহ করা যায়। ঠিকানা নেওয়ার অনেকদিন পরে আমি ঘটনা সংগ্রহ করতে গিয়েছিলাম, কারণ আমি রাজবাড়ি যাওয়ার পরেও ওই ঠিকানা অনুযায়ী ওই ব্যক্তিকে পাইনি। কারণ তার মেয়ের বিয়ে উপলক্ষে উনি ছিলেন না, অনুপস্থিত ছিলেন। এরপরে তিনি অসুস্থতার কারণে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এই বিভিন্ন কারণে আর কি তাকে আসলে আমি যখন গিয়েছি তখন পাইনি, পরবর্তীতে গিয়েছি তারপরও পাইনি, কিন্তু একটা সময় পেয়ে যাই। তখন আমি সেই ঘটনার সত্যতা ওনার কাছ থেকে নির্ণয় করি, এবং তারপরে ওনার অনুমতি সাপেক্ষে আমি ঘটনাটি মূলত শেয়ার করেছিলাম ভূত এফএমে। আর সেই ঘটনাটি আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, কিন্তু শুরুতেই বলে নেই যে ওনার নাম আমি বলতে পারছি না, নামটি বলা যাবে না, তবে ওনার ঠিকানাটা আমি বলতে পারবো, এতটুকু শুধু বলতে পারবো। কারণ ওই সময়ই আমি প্রকাশ করিনি। আর এখন যে আমি আপনাদেরকে এটি আবার বলতে যাচ্ছি, এখনও তার সাথে আমি যোগাযোগ করিনি। তো কিন্তু আমার জানা মতে উনি এখন জীবিত নেই। আমি তথ্য নিয়েছিলাম উনি জীবিত নেই, উনি স্বাভাবিকভাবেই মারা গিয়েছেন আর কি, অসুস্থ ছিলেন, স্বাভাবিকভাবে মারা গিয়েছেন আর কি। তো উনি মূলত একজন গ্রোসারি শপের মালিক, মানে মুদিখানার দোকানের মালিক উনি। ওনার দোকানটা হচ্ছে রাজবাড়ী জেলার যে মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারে বেশ কিছু মুদিখানার দোকান রয়েছে, এর মধ্যে ওনার ছোটোখাটো একটা মুদিখানার দোকান। তো মুদিখানার দোকান রাজবাড়িতে যেগুলো রয়েছে বা অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় যে এই মুদিখানার দোকানগুলোতে বিভিন্ন ধরনের তাবিজ সংক্রান্ত বিষয়, যেই তাবিজের জন্য যেই জিনিসগুলো লাগে, তাবিজ লাগে, সুতা লাগে, কখনো কখনো এগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন ধরনের জিনিস লাগে, সেগুলো অনেকেই রেখে দেন। তো এমনই এক সময়, যখন এই সময়টা ছিল 1992 সালের দিকে, তো 1992 সালের দিকে বৈশাখ মাস, তো এক সন্ধ্যার দিকে, সন্ধ্যাও না, সন্ধ্যার পরেই আসেন উনি। সাধারণত যেটা হন সেটা হচ্ছে যে যেটা করেন আর কি, সন্ধ্যার পর, ওই সময় রাজবাড়ী বাজারে ওই 92-93 সালের দিকে কিন্তু এত লোক সমাগম তো ছিল না। তো সন্ধ্যার পরপরই মোটামুটি দোকানপাটগুলো ওই সাইডেরগুলো বন্ধ হয়ে যেত, মেইন শহরের কিছু দোকান খোলা থাকতো। তো উনি সন্ধ্যার পর দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিতেন, কারণ ওনার যে কর্মচারীরা তারাও গ্রাম থেকে আসতো, তো তাদেরকেও তো বাড়িতে যেতে হবে। আর বৈশাখ মাস সাধারণত বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়, এই কারণে তার যে কর্মচারীরা ছিল তারাও সন্ধ্যার পরপরই চলে যেতে চাইতো। ওই দিন কোনো কারণে রাজবাড়ী শহরে বিকেলবেলা খুব ঝড় হয়েছিল, যার ফলে ইলেকট্রিসিটিও বন্ধ ছিল ঝড়ের কারণে। বিভিন্ন জায়গায় কারেন্টের যেই খাম্বাগুলো সেগুলো উপড়ে গিয়েছিল, যার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল। এই কারণে সন্ধ্যার ঠিক পরপরই উনি দোকান বন্ধ করে দেবেন। তখন বন্ধ করতে যাবেন তখন একজন লোক আসে, অপরিচিত একজন লোক, উস্কু খুস্কু চেহারা, চুল দাড়ি এলোমেলো। তো উনি এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো তাবিজ বিক্রির অনেক সরঞ্জাম রাখেন। তখন বল, অনেক সরঞ্জাম রাখি না, কিছু কিছু জিনিস রাখি। তখন বলে যে ঠিক আছে, কিছু কিছু জিনিস যখন রাখেন, আমার কাছে একটি জিনিস আছে, এটা আপনি রাখতে পারেন, অনেকেরই লাগে এটা। বলে কি এটা? বলে এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া, এটা আমি সুন্দর করে পরিষ্কার করেছি, শুকিয়েছি,
তো এটার উপর অনেকেই তাবিজ লেখে, অনেকেরই লাগে এটা, তা আপনি এটা রাখতে পারেন। তো উনি আবার চিন্তা করেছেন যে আসলেই তো কেউ কেউ এসে আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি তো দিতে পারিনি। আর যেহেতু এটা তার মূল ব্যবসা না, তার মুদিখানার প্রোডাক্টগুলোই মূল ব্যবসা, তো সেটার সাথে সাথে কিছু কিছু জিনিস রাখেন আর কি, এই তাবিজ, সুতা, জাফরান, এইগুলো আর কি। তো উনি চিন্তা করেন যে অনেকে এসে চেয়েছিল, তাই এটা একটা সুযোগ পাওয়া গেলে রেখে দিই। এখন দেখা যাচ্ছে এগুলো তো রেগুলার কোনো প্রোডাক্ট না, উনি যে টাকা দিয়ে কিনে রাখবেন যদি পরে বিক্রি না হয়। তো উনি বলেন যে ভাই আপনি রেখে যান, 1 সপ্তাহ পরে আসেন বা আরও কিছুদিন পরে আসেন, বিক্রি হলে আমি এটা টাকা আপনাকে দিয়ে দিব, আমার কিছু অংশ লাভ রেখে আপনাকে আমি দিয়ে দিব। তখন উনি বলেন ঠিক আছে। এখন এই বলে উনি চলে যান। আর দোকানদার ওই আঙ্কেল, উনি চিন্তা করেন যে ওহো, এটা যে কত টাকায় বিক্রি করব এই বিষয় তো বলতে ভুলে গেলাম, মানে এটা যে দাম কত, ওনাকে কত টাকা দিতে হবে। তখন ওনার একজন কর্মচারীকে বললেন যে এই দেখো তো ওই লোকটা কত দূর গেল, ওনার কাছ থেকে একটু অনুমতিরও ব্যাপার আছে যে তার এই জিনিসটা আমি কয় টাকায় বিক্রি করব, তাকে কয় টাকা দিব। দোকান যেহেতু বন্ধ করে ফেলছিলেন, এই জন্য ওই বিভিন্ন ব্যস্ততার কারণে ওই সারাদিনের হিসাব মেলানোর একটা প্রেশার ছিল মাথায়, এই কারণে এই বিষয়গুলো আসলে উনি খেয়াল ছিল না। তার একজন কর্মচারী কিছুটা পথ এগিয়ে চারদিকে তাকে খোঁজেন, কিন্তু তাকে আর পাওয়া যায় না, উনি হয়তো বা কোনো দিকে চলে গিয়েছেন। যাই হোক, তখন উনি ওইটা একটা জায়গায় রেখে দোকানপাট বন্ধ করে বের হয়ে যান। ওনার যে কর্মচারী ছিল এদের মধ্যে কেউ কেউ ছিল হচ্ছে ওই ভিন্ন ভিন্ন গ্রামে, আর এই আঙ্কেলের মানে দোকানদার আঙ্কেলের বাড়ি ছিল হচ্ছে রাজবাড়ী জেলার লক্ষ্মীকুল গ্রামে। তো লক্ষ্মীকুল গ্রামটা রাজবাড়ী থেকে মেইন শহর থেকে কয়েক কিলোমিটার ভেতরে। রাজবাড়ী শহরে যারা আছেন তারা অবশ্যই লক্ষ্মীকুল গ্রামটা চিনে থাকবেন। তো লক্ষ্মীকুল গ্রামে ওনার কয়েকজন কর্মচারীর বাড়িও ওই একই গ্রামে ছিল। তো ওনার যে কয়েকজন কর্মচারীর বাড়ি একই গ্রামে, তারা কি করতেন, ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা বা তাদের বাড়িতে চলে যেতেন। প্রতিদিন এভাবেই চলতো, মোটামুটি কোনো সমস্যা হতো না। এখন সমস্যা যেটি দেখা দেয় সেটি হচ্ছে ওই দিন যখন উনি বাড়িতে ফিরছিলেন, ফেরার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, কিছুটা ঝড়ো বাতাসও ছিল, যেহেতু বৈশাখ মাস ছিল। তো এই কারণে ওনার সাথের যেই কর্মচারীরা ছিল তাদেরকে বলে দেয় তোমাদের আর আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা চলে যাও, বাড়িতে চলে যাও, যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো তারা চিন্তা করে হ্যাঁ ঠিকই তো, আমরা আমাদের বাড়িতে চলে যাই। তো যেহেতু ঝড় শুরু হয়ে যাচ্ছে, যদি আমরা আবার আটকে যাই, তো ওনাদের কাছ থেকে মালিকের কাছ থেকে ওনারা বিদায় নিয়ে ওনাদের বাড়িতে চলে যান। আর যিনি আঙ্কেল দোকানদার, উনি ওনার বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন। তো উনি ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ওনার বাড়ি যেতে কয়েকটি পুকুর পড়ে। তো অনেক সময় দেখা যায় যে বৃষ্টির কারণে পুকুর থেকে মাছ উঠে আসে, আমরা অনেকেই কিন্তু দেখেছি, কই মাছ, টাকি মাছ, শোল মাছ, এরকম কিছু মাছ কিন্তু বৃষ্টি হলে পুকুর থেকে উঠে আসে। আর তখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বেশ জোরেই শুরু হয়ে গিয়েছিল, উনি ছাতি ফুটিয়েছেন। তখন উনি খেয়াল করছেন ওনার হাতে কিন্তু আবার 5 ব্যাটারি টর্চ লাইট ছিল। ওই সময় ড্রাই সেল ব্যাটারি, যেগুলো মানে সেগুলো রিচার্জেবল ব্যাটারি ছিল না এখনকার মতো, ওটা ওয়ান টাইম ইউজ করা যেত, অনেকেই হয়তো সেটা দেখেছেন। এখনও আমরা যেই ঘড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করি আর কি, বা রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ করি, ওয়ান টাইম ব্যাটারি যেগুলো 15-20 টাকার দাম, সেগুলোই মোটা ছিল আর কি, সেগুলো টর্চ লাইটে ব্যবহার করা যেত। তো এরকম 5 ব্যাটারি টর্চ লাইট ছিল, খুব পাওয়ারফুল ওই সময়, 5 ব্যাটারি 7 ব্যাটারি পর্যন্ত ছিল টর্চ লাইট। তো ওনার 5 ব্যাটারি একটি টর্চ লাইট ছিল। তো উনি দেখছেন যে বেশ কিছু মাছ উঠে আসছে, কই মাছ, টাকি মাছ। তো একটা পুকুর আবার ওনার বাড়ির কাছে ছিল, মানে ওটা ওনারই মালিকানার পুকুর। তো উনি চিন্তা করলেন যে আরে আমার পুকুর থেকে মাছ উঠে আসছে, তো একটা কাজ করি, মাছগুলো কি করি, মানে নিয়ে নিই। ওনার হাতে একটা ব্যাগ ছিল। ওই দিন ওনার বাজার করার কথা ছিল সন্ধ্যার পরে কিছু, কিন্তু যেহেতু ঝড়ো বাতাস ছিল আর বাজারগুলো অতটা জরুরি ছিল না, তো যার কারণে উনি আর বাজার করেননি, ব্যাগটি খালি ছিল।
তো চিন্তা করেন যে আমার হাতে তো ব্যাগ আছেই, তাহলে আমি এই মাছগুলো আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলি যতটুকু পারা যায়। তো উনি টর্চ লাইট জ্বালিয়ে মোটামুটি যেই মাছগুলো দেখছিলেন, এরকম 10-12টা কই মাছ, 7-8টা টাকি মাছ, মাঝারি সাইজের একটি শোল মাছ, এরকম কিছু মাছ উনি পান। উনি ব্যাগের মধ্যে ভরেন, তারপরে উনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার পর উনি ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো নিয়ে এসেছি, তুমি এগুলো কুটে ফেলো। তখন ওনার স্ত্রী বলেন ঠিক আছে আমি কুটে ফেলছি, তুমি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে নাও। আর ওই সময় তো ওনার বাসায় ফ্রিজ ছিল না, মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য কুটে ওই সময় রান্না করে ফেলতে হবে। তো ঠিক আছে, উনি ওনার কাজে চলে যান আর ওনার ওয়াইফ মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে যান। তো উনি কাজ করছেন, হঠাৎ করে রান্নাঘর থেকে জোরে এক চিৎকার, যে ও বাবা গো, এরকম বলে একটা চিৎকার। ওনার চিৎকার শুনে ঘরের অন্য সদস্যরা এবং ওই আঙ্কেল উনি নিজেও দৌড়ে রান্নাঘরে যান, গিয়ে দেখেন ওর স্ত্রী সেন্সলেস অবস্থায় পড়ে আছেন, পাশে ওই মাছের ব্যাগটি রাখা, কিন্তু ওই ব্যাগের মধ্যে কোনো মাছ নেই, একদম ফাঁকা। অবাক ব্যাপার, এতগুলো মাছ কোথায় গেল? আর তার থেকে বড় কথা, ওনার স্ত্রী অজ্ঞান হয়ে আছে। তখন সবাই মিলে তাকে পানির ছিটারিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে বলে যে কি হয়েছে, হঠাৎ করে এরকম চিৎকার করলা কেন, এরকম সেন্সলেস হয়ে গেল কেন, আরে মাছগুলো কোথায় গেল? তখন ওনার স্ত্রী ভয়ানক একটা তথ্য দেন এবং একটা ব্যাপার সবাইকে বলেন, এবং সবাই এই কথাটা শুনে খুবই ভয় পায়। সেটি হচ্ছে উনি একটা ল্যাম্প, যেটাকে আমরা ল্যাম্পও বলি আর কি, পিদিম, কেরোসিন তেলে চলে এরকম পিদিম, এটি নিয়ে রান্নাঘরে মাছ কুটতে বসেছেন। এবং মাছ কুটতে যাওয়ার আগে ওনার হাজব্যান্ড তো বলেইছেন যে এর মধ্যে কি আছে। তো উনি কি করেছেন, ওই মাছ সাধারণত উনি চিন্তা করেছেন যে যদি এখন ব্যাগ সমেত মাছটা ঢেলে ফেলি, কই মাছগুলো লাফিয়ে লাফিয়ে অনেক দূরে চলে যায়, এর থেকে বেটার হয় আমি এক হাত ঢোকাবো, একটা করে মাছ তুলবো আর কুটবো, এটাই ভালো হয়। কারণ একবারে সব বের করলে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন অনেক জায়গায় চলে যেতে পারে। আর বৃষ্টি হয়েছে, উঠানে কাদা, এখন এই মাছ যদি চলে যায় আবার উঠিয়ে আনবে কে, এটা আর এক কষ্ট। এই চিন্তা করে উনি আসলে মাছগুলো একবারে ঢালেননি, উনি ব্যাগের মধ্যে রেখেই মাছ কুটতে চেয়েছিলেন একটা একটা করে। তো সব কিছু সরঞ্জামাদি নিয়ে বসে উনি এক হাত ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর যখনই ঢুকিয়ে দিয়েছেন উনি ফিল করছেন যে কেউ খপ করে ওনার হাতটি চেপে ধরেছে। উনি তো অবাক, কি ব্যাপার, হঠাৎ করে আমার হাত চেপে ধরলো কে? মনে হচ্ছে ছোট একটি হাত ওনার হাতকে চেপে ধরেছে। উনি চিন্তা করেছেন মাছ আবার আমাকে কামড়ে দিল কিনা। তো উনি এই চিন্তা করে কি করেছে, ব্যাগের মুখটা সরিয়ে দেখতে গিয়েছে যে আসলে কি হইল। উনি যখনই ব্যাগের মধ্যে তাকিয়েছেন যে কি হলো এটা দেখার জন্য, তখনই উনি দেখেন ব্যাগের মধ্যে একটি মাছও নেই। মাছের পরিবর্তে বাচ্চাদের, এই 3-4 বছর বয়সী যে বাচ্চাগুলো এরকম আর কি, এদের নখ থেকে কনুই পর্যন্ত যতটুকু লম্বা হয় ঠিক এতটুকু বেশ কিছু 10-12টা কাটা হাত ব্যাগের মধ্যে রয়েছে, এবং কাটা হাতগুলো নড়াচড়া করছে। এর মধ্যে একটি হাত ওনার হাত চেপে ধরেছে। এই দৃশ্য উনি যখন দেখেছেন তখন ও বাবা গো মাগো বলে চিৎকার করেছেন, ওইখানে সেন্সলেস হয়ে গিয়েছেন। এবং তার পরবর্তীতে সবাই চলে এসেছে, আসার পরে সবাই দেখে যে ওখানে একটি মাছও নেই। তাহলে সত্যি এতগুলো মাছ কোথায় গেল? সত্যি সত্যি এর মধ্যে যদি মাছই থাকতো তাহলে মাছ কোথায় গেল? তখন পরিবারের সদস্যরা সবাই ওই আঙ্কেলকে বলতেছে যে আরে তুমি তো মাছই আনো নাই, মাছ কোত্থেকে আনছো? তুমি বলছো যে মাছ আনছো, তুমি তো ওই কাটা হাত নিয়ে আসছো। উনি বলে কাটা হাত কোত্থেকে আসবে? আমি টর্চ লাইট জ্বালিয়ে নিজে মাছ তুললাম, কই মাছ তুললাম, টাকি মাছ তুললাম, একটা শোল মাছ তুললাম মাঝারি সাইজের, কাটা হাত কোত্থেকে আসবে? আমি নিজে তুললাম, কাটা হাতকে আমি টের পাই না? আর কাটা হাত আমি ও যদি দেখতাম আমি তো ওখানে ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। নিশ্চয়ই প্যারানর্মাল কোনো বিষয় ঘটেছে। যাই হোক, এখন এই ঘটনা ওই দিনের মতো ওই পর্যন্তই আর কি। পরের দিন উনি দোকানে চলে আসেন,
দোকানে দীর্ঘ সময় বসে আছেন সারাদিন, তেমন কোনো বেচা কেনা নাই বললেই চলে। চোখের সামনে ওনার বাধা কাস্টমার যেগুলো আছে তারা অন্য দোকান থেকে মাল কিনছে, যারা তার কাছ থেকে বাকি নেয় মাল তারাও পর্যন্ত অন্য দোকান থেকে মাল কিনছে, ওনার দোকানে আসে না। নগদ টাকা দিয়ে মাল কিনে কিন্তু ওনার দোকানে আসছে না। উনি খুব অবাক হন যে মানুষের বাকি দেই, উপকার করি, এই লোকগুলো এখন নগদ টাকা দিয়ে মাল কিনতে অন্য দোকানে যাচ্ছে, আমার কাছে আসে না, কি অকৃতজ্ঞ। এই বলে মনে মনে উনি তাদেরকে গালি দিচ্ছেন এবং ওনার দোকানদারও বিষয়টা, দোকানদার না মানে ওনার কর্মচারীও কিন্তু বিষয়টা ফলো করছে যে আমাদের বাধা কাস্টমারগুলো অন্য দোকান থেকে মাল কিনছে, তার দোকানে আসছে না। তো যাই হোক, ওই দিন আসলে ওনার বেচা কেনা হয় না বললেই চলে। প্রতিদিন অনেক টাকার বেচা কেনা হয়, ওই দিন কয়েকশো টাকার মাত্র বেচা কেনা হয়েছে। এটা আসলে অকল্পনীয়, এটা উনি কখনোই আশা করেননি। আর তাছাড়া এই যে দিনের কথা বলছি, দ্বিতীয় দিন, এই দিন ছিল আবার হাটবার, আর হাটবারে প্রচুর বেচা কেনা হয়, আর সেই দিন ওনার মাত্র কয়েকশো টাকার বেচা কেনা হয়েছে। এটা কোনো দোকানদারই আশা করে না, বিশেষ করে ওই সময়ের ওইখানে যেই মুদি দোকানগুলো রয়েছে তাদের এটা কল্পনাই করে না। যাই হোক, উনি খুব চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপার, আজকে আমার কোনো বেচা কেনা হলো না, এমনটা তো হয় না সাধারণত। যাই হোক, উনি ওই দিনের মতো আবার সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে চলে আসেন। প্রতিদিনের মতো ওনার কয়েকজন দোকানের কর্মচারী ওনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন। বাড়ির যে গেট রয়েছে, টিন দিয়ে ঘেরা গেট আর কি, মানে বেড়াটা টিন দিয়ে ঘেরা, তো ওই বাড়ির টিনের গেট পর্যন্ত এগিয়ে দেন, তারা তাদের মতো চলে যান। তো উনি ওই টিনের দরজা উপরে এক ধরনের হুক আছে, ওই হুক খুলে ভিতরে ঢুকে আবার ওই হুক বন্ধ করে দেওয়া যায়। তো উপর গেটের উপরে হাত দিয়ে গেটটা খুলে ভিতরে ঢোকেন, আবার গেটটা বন্ধ করে দিয়ে যেই না মানে বাড়ির দিকে মুখ করেছেন আর কি, গেটটা বন্ধ করে দিয়ে হঠাৎ করে দেখেন ওনার উঠোনে মনে হচ্ছে 7-8টা বাচ্চা ছেলে মেয়ে খেলাধুলা করছে। তখন উনি চিন্তা করেন, কি ব্যাপারে, এত রাত্রে ঘরের, আমার তো এত ছোট বাচ্চা কাচ্চা নেই, আর কোনো গেস্ট আবার বাড়িতে আসলো কিনা, এত ছোট ছোট বাচ্চা। তো উনি আবার জিজ্ঞেস করেছে, এই বাবারা তোমরা কারা, এখন খেলাধুলা করছো কেন এই অন্ধকারের মধ্যে, তোমরা কি আমার বাসায় বেড়াতে আসছো নাকি পাশের বাড়ির? তখন ওরা ওই কথার ভ্রুক্ষেপ করছে না, ওরা ওখানে খেলছেই। তো তখন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, এই টর্চ লাইটটি উনি জ্বালান, জ্বালিয়ে দেখার চেষ্টা করেন এরা আসলে কারা, কোন বাড়ির ছেলে পেলে, নাকি তার কোনো আত্মীয় স্বজন বেড়াতে এসেছে, সে আত্মীয় স্বজনের ছেলে পেলে। কিন্তু উনি টর্চ লাইট জ্বালিয়ে যে দৃশ্য দেখতে পান, সেটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন এই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে, এদের প্রত্যেকের মাথা দেহ থেকে স্বাভাবিক মানে যে মাথার সাইজ হয় তার থেকে 3-4 গুণ বড়, এবং চোখগুলো অস্বাভাবিক রকমের বড় বড় গোল গোল, এবং মাথা মনে হচ্ছে বেশ একটু চ্যাপ্টা প্রকৃতির। অনেক সময় এলিয়েন টাইপের আমরা কিছু দেখি না এরকম, যে অনেক সময় মুভিতে এলিয়েন দেখি যে অদ্ভুত টাইপের মাথা, চ্যাপ্টা মাথা, এইরকম আর কি। তো যখন উনি টর্চ লাইট জ্বালিয়েছেন, তখন ওই সবগুলো ওই 5-6টা বাচ্চার মতো যারা ছিল সবাই দৌড়াদৌড়ি থামিয়ে ওনার দিকে তাকিয়েছে, একদম চোখাচোখি হয়েছে। আর ওই দৃশ্য দেখে উনি প্রচন্ড জোরে দেন এক চিৎকার, আর উনি যখন চিৎকার দিয়েছেন তখন এই বাচ্চা কাচ্চাগুলো মানে দৌড়ে ঠিক ওই বিড়ালের মতো বা বানরের মতো, বানর যেভাবে খুব সহজেই উপরে উঠে চলে যেতে পারে গাছ বেয়ে, মনে হচ্ছে ওরা খুব সহজেই ওনার টিনের বেড়া টপকিয়ে চলে গেল, কোনো সাউন্ডও হলো না। স্বাভাবিকভাবে তো একটু সাউন্ড হয়, কোনো সাউন্ডও হলো না। ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন, বলে কি হয়েছে, বলে যে আমি এখানে তো কিছু বাচ্চা কাচ্চা দেখলাম। তখন বাড়ির সদস্যরা বলে, বাচ্চা কাচ্চা কোথা থেকে দেখবা, আমরা তো ঘরের মধ্যে আছি, কোনো শব্দ টব্দ তো পেলাম না, তুমি বাচ্চা কাচ্চা কোথা থেকে দেখলা? আর বাচ্চা কাচ্চা যদি থাকবেই, উঠান তো একটু হালকা কাদা কাদা আছে, বিকালের দিকে বৃষ্টি হয়েছে, তো দেখো তো পায়ের ছাপ আছে কিনা। তো দেখে যে না, পায়ের কোনো ছাপ নেই, উঠোনে পায়ের কোনো ছাপ নেই। তাহলে এই বাচ্চা কাচ্চারা যদি উঠানে খেলাধুলা করবে তাহলে তো পায়ের ছাপ থাকার কথা। তাহলে বোঝা গেল তিনি চোখের ভুল দেখেছেন। কিন্তু উনি নিজের চোখকে কিছুতেই বোঝাতে পারছেন না, নিজের মনকে, নিজের চোখকে, যে কিভাবে এরকম ভুলটা হলো। মাত্র এই ঘটনা আমি নিজে দেখলাম, টর্চ লাইট চালালাম,
এমন একটা ভয়ঙ্কর বিষয়, এমন ভুল তো হওয়ার কথা নয়। যাই হোক, এই ছিল দ্বিতীয় দিনের ঘটনা। এরপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল। তারপরে নতুন এক ধরনের উপদ্রব শুরু হয়ে যায়। গভীর রাতে, রাত প্রায় 1টা-1:30টার দিকে আনুমানিক, হঠাৎ করে মনে হচ্ছে যে টিনের চালে কেউ হেঁটে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। এটা শুধু একবারই হয়। তো প্রথম দিকে মনে করেছে যে এটা হয়তোবা কোনো প্রাণী, বিড়াল হবে, অথবা গ্রাম অঞ্চলে আমরা এই টাইপের প্রাণীকে আমরা বলি খাটাস বা নেইল, এই শব্দগুলো বলি। আর শুদ্ধ বাংলা এটাকে বলে গন্ধ গোকুল। এটা অনেকটা বেজির মতো, কিন্তু আকৃতিতে বেজির থেকে আরো বেশ বড়। তো এরা অনেক সময় রাতের বেলা ওই হাঁস, মুরগি, কবুতর এগুলো খাওয়ার জন্য চলে আসে, নিশাচর প্রাণী এগুলো। কিন্তু এই খাটাস বা গন্ধগোকুলও যদি এটি হয়, এর শরীরের ওজন তো এত হওয়ার কথা না যতটা শব্দ হচ্ছে টিনের চালের উপরে। তো এতটা ওজন তো হওয়ার কথা না ওদের। আর 4 পায়ে হাঁটলে কিন্তু টের পাওয়া যায়, মনে হচ্ছে 2 পায়ে কে হেঁটে যাচ্ছে। তো এটি তাদের কাছে খুবই অবাক লাগে, কি ব্যাপার, এরকমটা হচ্ছে কেন। তো যাই হোক, তার একদিন তাকে থাকে যে এক রাত্রে, মানে ওই শব্দটা হওয়ার একটা টাইমও তাদের মুখস্থ হয়ে গিয়েছিল প্রায়, যে রাত 1টা থেকে 1:30টার মধ্যে এরকম একটা সময় প্রতিদিনের একটা হয়ে থাকে। তো ওরা ওই দিন বাড়ির কয়েকজন সদস্য খুব মানে অ্যালার্ট, যে আজকে দেখবো যে এটা কি জিনিসটা। টর্চ লাইট নিয়ে রেডি। হঠাৎ করে রাত 1:15টার দিকে যখনই এই শব্দ হওয়া শুরু হয়েছে, তো ওই আঙ্কেলের ছেলে দৌড়ে ঘরের বাইরে বের হয়ে যান এবং টর্চ লাইট মারেন। টর্চ লাইট মেরে একটা ভয়ানক জিনিস দেখতে পান। এটি আসলে কোনো প্রাণী না, এটা একটা ছোট বাচ্চা ছেলে। অদ্ভুত চেহারা, মাথার গড়নটা বড়। তো এই বাচ্চা ছেলেটি টিনের চালের এক পাশ থেকে আর এক পাশে দৌড়ে চলে গেল। দৌড়ে একটি গাছে লাফ দিল, গাছটা তরতর করে বেয়ে মাথায় উঠে গেল। তারপর আর কিচ্ছু নেই। টর্চ লাইট মারলো মাথায়, তো তাহলে থাকার কথা যদি একটি বাচ্চা ছেলেও হয় না, মাথায় কিছুই নেই। ওই গাছের মাথায় একদম শূন্য, কিচ্ছু নেই, খালি ডালপালা দেখা যাচ্ছে, কিন্তু কোনো মানুষ বা অন্য কিছু সেখানে নেই। তখন সে বলে বাড়ির সদস্যদেরকে যে সে এই জিনিস দেখেছে। তখন বাড়ির সদস্যরা চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে, এমনটা তো হওয়ার কথা না। হঠাৎ করে আমরা কি এমন করলাম যে আমাদের বাসায় এই ধরনের উপদ্রব শুরু হয়ে গেল। যাই হোক, এর পরদিন একটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে ওই আঙ্কেলের দোকানে একজন লোক আসে। লোক এসে বলে, মানে হুজুর মতো একজন লোক। তো লোক এসে বলে যে আপনার কাছে কি তাবিজ লেখার চামড়া হবে, খাসির চামড়া? তখন বলে হ্যাঁ আছে তো, আমার কাছে আছে। তখন বলে ঠিক আছে দেখান দেখি। তুমি ওই যে একটা লোক দিয়ে গিয়েছিল সেই চামড়াটি বের করে দেখেন। তখন ওই হুজুর চামড়াটি হাতে নিয়ে বলছে যে এটা কি খাসির চামড়া? বলে হ্যাঁ খাসির চামড়া। বলে আপনি কি খাসির চামড়া আগে বিক্রি করেছেন কখনো? না, আমি ওইভাবে রেগুলার বিক্রি করিনি। বলে এটা তো দেখে খাসির চামড়া মনে হয় না, এত মসৃণ এত সুন্দর তো খাসির চামড়া হয় না। বলে যে আমাকে একজন দিয়ে গিয়েছে, সে তো আমাকে বলেছে এটা খাসির চামড়া। তো আমার কাছেও এটা দেখে ভালো লেগেছে, মনে হয়েছে যে ভালো, তো এই জন্য রেখে দিয়েছি। তো বলে যে হ্যাঁ খাসির চামড়া হলে তো অবশ্যই ভালো, আমার কাছেও এটি ভালো লেগেছে, ঠিক আছে আমি এটা নিয়ে যাচ্ছি। কত দাম? তখন উনি বলে যে আসলে লোক যিনি এসেছিলেন তিনি তো আসলে আমাকে দাম নির্দিষ্ট করে বলে যাননি। তো আপনি যেহেতু খাসির চামড়া কেনেন তাবিজ কবজ লেখার জন্য, তো আপনার তো একটা আইডিয়া আছে এটা কত হতে পারে। তো যেহেতু চামড়াটি ওই হুজুরের ভালো লেগেছিল, তো উনি একটা ভালো দামই দিয়ে যান। আর যেহেতু উনিও দামটা সম্পর্কে অতটা অবগত ছিলেন না দোকানদার, তো উনিও ওনার দেয়া দামটি রেখে দেন, এটা নিয়ে আর কোনো বার্গেনিং করেননি। তো ওই হুজুর ওই চামড়া নিয়ে চলে যান।
পরের দিন সকালবেলা হন্তদন্ত হয়ে সেই হুজুর দৌড়ে ওই দোকানে ছুটে আসেন, এসে বলেন যে আচ্ছা সত্যি করে বলেন তো এটা কিসের চামড়া? তখন ওই দোকানদার আঙ্কেল বলতেছে, আরে ভাই বললামই তো এটা তো খাসির চামড়া। বলে আমার মনে হয় না এটা খাসির চামড়া। আর এই চামড়াটা আপনার কোত্থেকে পাইছেন এটা আমাকে বলেন। বলে যিনি দিয়ে গেছেন তাকে আমি চিনি না, আগে কখনো দেখিও নাই। বলে যে আমার মনে হয় না এটা খাসির চামড়া, এটা অন্য কোনো কিছুর চামড়া। বলে কেন আপনার এরকমটা মনে হলো? বলে যে আমার সাথে গত রাত্রে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে একটা তদবির সংক্রান্ত কাজে আমার কাছে এসেছিল। ওই তাবিজটা শুকনো খাসির চামড়ার উপর লেখার কথা ছিল, মানে ছাগলের চামড়ার উপরে। তো আমি রাতের বেলা বসেছি রাত 12টার পরে তাবিজ লেখার জন্য, কিন্তু আমি যখনই বসেছি ওই চামড়াটি নিয়ে, তখনই মনে হলো আমার আশেপাশে কেউ দৌড়াদৌড়ি করছে। তো আমি বুঝতে পারিনি যে আসলে এটা কি, মনে হয়েছে হয়তো বা আমার বাড়ির কোনো সদস্যরা, ছোট বাচ্চা কাচ্চা আছে তারা। কিন্তু পরে বুঝতে পারলাম না, এটা তো কোনো বাচ্চা কাচ্চা, আমার বাড়ির কোনো বাচ্চা কাচ্চা না, এটা মনে হচ্ছে প্যারানরমাল কিছু। তারপরও উনি চিন্তা করেছেন যে তাবিজ কবজ লেখার সময় মাঝে মাঝে দুষ্টু জিনেরা কিছু উপদ্রব করে থাকে, হয়তো বা এই কারণে উপদ্রব করছে, এটা হতেই পারে। তো উনি কি করেন, কিছু দোয়া পরে শরীরে ফু দিয়ে গা বন্ধ করে নেন, আবার লিখতে থাকেন। এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওনার কাঁধ এবং গলা পেঁচিয়ে আর কি, মানে গলার একটু অংশ এবং কাঁধের একটু অংশ মিলিয়ে ওনার ঘাড়ের উপর কেউ একজন সজোরে এক কামড় বসিয়ে দেয়। এত জোরে কামড়, তো উনি ওই এক হাত দিয়ে ওনার ঘাড়ে হাত দিয়েছে, দেখে একটা মাথা, মানে মানুষের মাথার মতো, কিন্তু মাথাটার সাইজ একটু বড় মনে হয়েছে। উনি এক হাত দিয়ে ধরে মানে হেঁচকা টানে ওই মাথাটা সরিয়ে ফেলেন। উনি প্রচণ্ড ব্যথা পান কাঁধে এবং প্রচণ্ড জোরে এক চিৎকার দেন, চিৎকার দিয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। এখন পরিবারের সদস্যরা তারা দৌড়ে চলে আসেন, তারপরে তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরান। তখন বলে কি হয়েছে, বলে এই ঘটনা। তখন পরিবারের সদস্যরা তারাও খেয়াল করেন যে ওনার এই কাঁধে দাঁত বসে গেছে, কিন্তু মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা কামড় দিলে, 5-6 বছরের কোনো বাচ্চা যদি কামড় দেয়, এই দাঁতের যে দাগ মানে যেমন হয় আর কি, ঠিক তেমনই দাগ, এবং একদম রক্ত বের করে ফেলেছে এখানে, প্রচণ্ড ব্যথা পেয়েছেন উনি। কিন্তু এমন তো কখনো হয় না, ওনার পরিবারের সদস্যদের কেউ তো এসে এই কাজটি করেননি। পরিবারের যে বাচ্চারা আছে তারাও ঘুমিয়েছিল রাতের বেলা, তারাও তো এসে এই কাজ করেননি, তাহলে এই কাজটা কে করলো? তখন ওই হুজুর বুঝতে পারেন এই চামড়াটির কারণেই হয়তো বা এরকম সমস্যা হয়েছে। এই কারণে পরের দিন এসে উনি এই চামড়াটি ফেরত দেন, বলেন যে চামড়া রাখেন। যেহেতু চামড়া, উনি আবার কি করেছিলেন যে চামড়াটি নিয়ে যাওয়ার পরে কেচি দিয়ে টুকরো টুকরো করে কেটেছিলেন, যে বিভিন্ন তাবিজ লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাপ লাগে আর কি। তো উনি চিন্তা করেছিলেন যে এটা সুন্দর করে কেটে রাখি। তো যেহেতু কেটে রেখেছেন, উনি কেটে নিয়ে আসছেন, আসার পরে বলতেছে যে আমার টাকা আপনাকে ফেরত দিতে হবে না, এই যে চামড়া নেন, এই চামড়া একটা অশুভ চামড়া, এবং আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের চামড়া, এটা কোনো ছাগল বা খাসির চামড়া না, এটা মানুষের চামড়া মনে হচ্ছে, এটা একটা অভিশপ্ত চামড়া। আপনি এটা নেন এবং নিয়ে দ্রুত এটা নদীতে ফেলে দেন। আমি ফেলতে পারতাম, কিন্তু এটা আপনার কাছে আমার কিছু জানার দরকার ছিল যে এটা আপনি কোথা থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন। যেহেতু আপনি বলতে পারছেন না ভালো করে, এই জন্য এই দায়িত্বটা আপনারই থাকলো, আপনি এটা নদীতে ফেলে দেন। তখন ওই দোকানদার আঙ্কেল বলতেছে যে আরে এই চামড়া রাখার পর থেকে আমার পরিবারেও তো একটার পর একটা সমস্যা, আর আমার দোকানে কোনো বেচা কেনা নাই, আমি দোকান খুলে বসে আছি গত কয়েকদিন ধরে, বেচা কেনা নাই বললেই চলে। তো মনে হচ্ছে এটাও এই কারণেই হচ্ছে। তো রাজবাড়ি যে মাছ বাজার রয়েছে সেখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে গোদার বাজার নামক একটা জায়গা রয়েছে, সেখানে পদ্মা নদী আছে। তো ওইখানে মূলত এই চামড়াটি ফেলে দেয়া হয়, মানে ওই দোকানদার গিয়ে ফেলে দিয়ে আসেন। ফেলে দেওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে দোকানে আবার স্বাভাবিকভাবে বেচা কেনা শুরু হয়ে গেছে।
তখন সবাই বুঝতে পারে এই চামড়ার কারণে এমনটা হয়েছে। তো দোকানদার আঙ্কেল মনে করেছিল যে ঝামেলা শেষ, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। কিন্তু এরপর থেকে শুরু হলো আরো একটি সমস্যা। সেটি হলো যে ওই আঙ্কেল এরপর দিনের কথা আর কি, মানে ওই দিন না, যেদিন চামড়া ফেলে দিয়েছে ওই দিন না, তার পরদিন যখন উনি দোকান বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলেন, তখন ওই বাড়ির কাছাকাছি এসে, একদম কাছাকাছি এসে তো ওনার কর্মচারীরা আবার তাদের বাড়ির দিকে চলে যায়, যাদের কাছাকাছি বাড়ি আর কি, ওই আঙ্কেলের বাড়ির কাছাকাছি। তো আঙ্কেল ওই দরজার কাছাকাছি, মানে ওনার বাড়ির যে গেটের কাছাকাছি এসে হঠাৎ করে মনে হয় যে চাদর পরিহিত, মাথা ঢাকা, লম্বা একটা দেহ, চাদরে মুড়িয়ে রাখা শরীর, মাথা ঢাকা, বোঝা যাচ্ছে না, মাথার চেহারা বোঝা যায় না আর কি। তো সে তার ওই টিনের গেটের পাশে দাঁড়িয়ে আছে। তো উনি যখন গেটের কাছাকাছি এসেছে, উনি কেবল বলবেন যে আপনি কে, তার আগেই মনে হলো ওই অবয়বটি এক দৌড়ে পাশে থাকা ওই ঝোপ জঙ্গল আছে আর কি, সেদিকে চলে গেল। তো আঙ্কেল তো অবাক। উনি চিন্তা করেছে প্রথমে এটা কোনো চোর হবে, চোর ওই ঘরে ঢুকতেছিল চুরি করার জন্য, কিন্তু উনি চলে এসেছেন এই জন্য চোরটি দৌড়ে পালিয়েছে। উনি প্রথমে এই চিন্তাই করেছেন, অন্য কোনো চিন্তা তার মাথায় ছিল না আসলে। তো এই ঘটনা উনি ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে একটু হলেই তো ঘরে চোর টোর ঢুকে পড়তো, তোমরা একটু খেয়াল রেখো আর কি। তো এই হলো প্রথম দিনের ঘটনা। এবার আসি দ্বিতীয় দিনের ঘটনা। দ্বিতীয় দিনও উনি যখন বাড়িতে এসেছেন, এবার গেটের কাছে না, এবার উনি ওই গেটটা বাহির থেকে খুলে ভিতরে ঢুকেছেন। উনি দেখেন ওনার বাড়ির যেই মানে বারান্দা রয়েছে, এই বারান্দার উপরে চাদর পরা একজন লোক বসে আছে। তো উনি যখনই তাকে দেখেছেন, এই লোকটি আবার কি করলো, এক দৌড়ে নিঃশব্দে ওনার টিনের যে বেড়া টপকে চলে গেল ওই যেই সাইডে বাড়ি, যেই সাইডে ওই ঝোপ জঙ্গল রয়েছে সেই দিকে। তো এত বড় একটা মানুষ দৌড়ে চলে গেল, দৌড়ে চলে গেলে টিনের বেড়া তো অতটা শক্ত না, টিনের বেড়ায় তো শব্দ হওয়ার কথা, কোনো শব্দ না, মনে হচ্ছে একটা পিঁপড়া একটা বেড়া বেয়ে গেলে কোনো নড়াচড়া হয় না, ঠিক তেমনটাই। এবার তিনি কিছুটা ভয় পেলেন। উনি চিন্তা করলেন যে এটা তো চোর হবে না, চোর তো হলে এরকম এমনটা হওয়ার কথা না। তো উনি এবারও পরিবারের সদস্যদেরকে বলেন যে বাসায় কিন্তু চোর ঢুকতেছে প্রতিদিন, তোমরা খেয়াল রেখো। থার্ড টাইম, মানে পরের দিন ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। পরের দিন উনি যখন বাড়িতে ঢুকবেন রাতের বেলা, তখন দেখে ওনার গেটের সামনে সেই অবয়বটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর তাকে দেখে সে পালায় না, সে দাঁড়িয়ে থাকে। আর ওই আঙ্কেলও চিন্তা করে কি ব্যাপার, এই চোরটা আজকে পালায় না কেন। তখন উনি দূর থেকেই বলে ওঠে, এই থাম, দৌড়াবি না, কে তুই বল। তখন ওই অবয়বটি বলে ওঠে, আজকে দৌড়াবো না, আজকে আমার চেহারা তোকে দেখাবো। এই বলে তার মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে দেয়, মানে চাদরটি সরিয়ে দেয়। দেখে এটা সেই লোক, যেই লোকটা ওই চামড়া দিয়ে গিয়েছিল তাকে। তখন বলে, আমার চামড়া ফেরত দে। বলে, কিসের চামড়া? বলে, আমি দিয়ে গিয়েছিলাম তোর দোকানে বিক্রির জন্য, আমার চামড়া ফেরত দে। বলে যে ওই চামড়া তো নদীতে ফেলে দিয়েছি, আর এই চামড়া তো ভালো চামড়া না, এটা রাখলে সমস্যা। বলে, সেটা তো আমার জানার বিষয় না, তোকে আমি চামড়া দিয়েছি, চামড়া ফেরত দে, না হলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবো আমি। তখন সে বলে, মানে ওই দোকানদার আঙ্কেল বলে, তুই ইতোমধ্যেই আমার অনেক বড় ক্ষতি করেছিস, এই কোথা থেকে কোন চামড়া নিয়ে এসে দিয়ে, এখন এটা নিয়ে আর কথা বাড়াস না, যা ভাগ এখান থেকে। এই বলে তার সাথে আর কথা বাড়ায় না, সে এমনি স্বাভাবিক মানুষের মতোই ছিল। এবং সে বলে যে তুই এর আগে একদিন আসছিস, দৌড়ে পালাইছিস, আবার পরের দিন আমার বাড়ির বারান্দায় বসেছিলি কেন? বলে আমার চামড়া ফেরত দিতে। মানে এটা নিয়ে তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন বলে, কোনো কিছু ফেরত পাবি না, যা। তখন সে বলে যে তোর কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবো আমি। তখন বলে, ঠিক আছে, তুই যা পারিস করিস। এরপরে উনি ওনার বাসায় ঢুকে যান।
প্রিয় লিসেনার্স, ওই রাতে ওনার এক সন্তান, ছোট সন্তান, ছেলে সন্তান, সেই সন্তান ঘুমের মধ্যে মারা যান। একদম সুস্থ মানুষ ঘুমের মধ্যে মারা যান। গলায় কোনো দাগ টাগ কিচ্ছু না, মানে কেউ যে গলা চেপে মেরে ফেলেছে, অদৃশ্যভাবে গলায় ছাপ দেখা গিয়েছে, বড় বড় আঙ্গুলের ছাপ, এমনটা না, একদম স্বাভাবিক। কেন মারা গেল, কি হলো, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল পরদিন সকালবেলা যে কি হলো, বাঁচার কোনো আশা আছে কিনা। তখন ডাক্তার বলল যে ঘুমের মধ্যে এসে মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে ডাক্তারও বুঝতে পারছে না। তো প্রিয় লিসেনার্স, ওনার এক সন্তান মারা যায়। এরপরে ওনার পরিবারে আর কোনো সমস্যা হয়নি, কেউ ওই অবয়বটাকে দেখেও নি। তবে উনি নাকি মাঝে মাঝেই স্বপ্নের মধ্যে ওই চাদর পরা লোকটিকে দেখেন, কিছু বলার চেষ্টা করে, ধমক দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা মাঝে মাঝে উনি দেখেন। তো এখনও এই কারণে বলছি, কারণ যখন আমি ঘটনাটি সংগ্রহ করেছি তখনকার পর্যন্ত ওই তথ্যটি ছিল। আর আমি যতটুকু তথ্য নিয়েছি, ওই আঙ্কেল মারা গিয়েছেন অসুস্থতাজনিত কারণে। তো এই হচ্ছে প্রিয় লিসেনার্স ঘটনা। এই ধরনের কবিরাজি দোকান যেগুলো রয়েছে আর কি, যারা ওই তাবিজের বিভিন্ন আইটেমগুলো বিক্রি করে, তো দেখা যাচ্ছে যে এনারা অনেক সতর্ক থাকেন সাধারণত। আর ওনার দোকান তো মূলত মুদিখানার দোকান ছিল, যার কারণে উনি এই তাবিজের আইটেমের মধ্যে শুধু তাবিজ, কিছু সুতা, এই জাফরান এগুলো রাখতেন। এই ধরনের ভয়ানক অভিজ্ঞতা যখন হয়, এরপর থেকে উনি ওনার দোকানে তাবিজ কবজের কোনো আইটেমই আর রাখতেন না, যাতে করে আর নতুন করে কোনো ঝামেলায় উনি না পড়েন। তো যাই হোক প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।